আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সময়, তো সেই দিক থেকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে নির্বাচন হবে, আজকে জানুয়ারি মাসের 19 তারিখ সন্ধ্যাবেলায় আমি এই ভিডিওটি যখন করছি, তো সেই দিক থেকে যদি আপনি হিসাব করেন, তাহলে কত 20 দিন সময় আছে বড়জোর হাতে। তো 20 দিনের মধ্যে যেটি হয়, 21 তারিখে, জানুয়ারি মাসের 21 তারিখে নির্বাচনের যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং সম্ভবত ওই দিনই প্রতীক বরাদ্দ হবে এবং 22 তারিখ থেকে পুরো উদ্যমে নির্বাচনী কার্যক্রম চলতে থাকতে পারে এবং 22 তারিখ থেকে যদি 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত চলে, তাহলে এখানে আসলে 7 দিন বা 8 দিন। আর অন্যদিকে ফেব্রুয়ারি মাসে 12 তারিখে যদি নির্বাচন হয়, 2 দিন আগে নির্বাচনের, অর্থাৎ 24 ঘন্টা আগে বা 48 ঘন্টা আগে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে হাতে থাকবে 10 দিন, 10 আর এখানে 18 দিন কার্যত। তো এই 18 দিনের যে নির্বাচন শুরু করার আগে, অর্থাৎ 22 তারিখ থেকে যে আনুষ্ঠানিক প্রচার এবং প্রোপাগান্ডা হবে, সে অনুযায়ী সারা বাংলাদেশে আমরা অতীতে যে চিত্রগুলো দেখেছি, তার একটি চিত্র বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না। ফলে এত সন্নিকট হওয়া সত্ত্বেও নির্বাচনের গন্ধ পাচ্ছি না, নির্বাচনের রূপ দেখতে পাচ্ছি না। আর যাকে আমরা দেখতে পারি না, অন্ধকার মনে হয়, সেটি নিয়ে আমাদের আতঙ্ক থাকে। রাতকে আমরা খুব ভয় পাই। আর যা দেখা যায় না, বোঝা যায় না, সেটাকে আমরা মনে করি ম্যাজিক বা জাদুকরি কোনো একটা কিছু। আর জাদুর দুটো বিষয় থাকে, একটা ইতিবাচক বিষয় আর একটা হলো নেতিবাচক। নেতিবাচক বিষয়গুলোকে আমরা ভূত, প্রেত, শয়তানের সাথে তুলনা করি, অশরীরী আত্মা, যেগুলো অন্ধকারের মধ্যে ফেলে আপনাকে একদম খেয়ে ফেলবে। আর অন্ধকারের মধ্যে কিছু ভালো ভালো জিনিসকে আমরা অনেক সময় গল্পের মধ্যে নিয়ে আসি, যেমন পরী আসে, জিন আসে, ভালো জিন আসে, আলাদিনের সেই চেরাগের দৈত্য আসে, এসে আপনার মনস্কামনা পূর্ণ করে দেয়। কিন্তু আমাদের এই যে এখন যে সামনে নির্বাচনের সম্ভাব্যতা নিয়ে আমাদের মনে যে দ্বিধা দ্বন্দ্ব সংকোচ, এই দ্বিধা দ্বন্দ্ব সংকোচের কারণে আমরা কোনো জিন, মানে ভালো জিন এবং পরী, এর কোনো সন্ধান পাচ্ছি না। বরং নানা রকম আশঙ্কা, ভয়, ভীতি, অনিশ্চয়তা আমাদেরকে এমনভাবে আতঙ্কগ্রস্ত করে তুলছে। সেই আতঙ্কের কারণ আমরা বলতে বাধ্য হচ্ছি, নির্বাচন হতে পারে একতরফা, নির্বাচন হতে পারে আমি ডামির মতো এরকম একটা নির্বাচন, নির্বাচন হতে পারে 1996 সালের 15 ফেব্রুয়ারির মতো একটা পাতানো নির্বাচন। আর এর পরিণতি সম্পর্কে আমরা যেটি মনে করি যে এই নির্বাচনের যারা কুশীলব, তাদের পরিণতি হতে পারে 2018, 2014 বা 2024-এর নির্বাচন যারা অনুষ্ঠান করেছেন তাদের মতো। আর এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন, তাদের পরিণতিও আমরা ধরে নিই যে আওয়ামী লীগের মতো হবে। এরকম যখন একটা টানাপোড়েন চলছে, এরকম যখন একটা পরিবেশ পরিস্থিতি চলছে, তখন আমাদের নির্বাচনের ময়দানে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। এমনিতে বললাম যে আমাদের নির্বাচনের ময়দানে নির্বাচনের কোনো উত্তাপ নেই। হাতে গোনা 2-3টি জায়গাতে অহেতুক নির্বাচনে বিতর্ক হচ্ছে। যেমন রুমিন ফারহানা যে আসনে দাঁড়িয়েছেন, তো সেখানের কিছু কিছু ভিডিও চিত্র এভরিডে সোশ্যাল মিডিয়াতে আসছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না যে আসলে রুমিন ফারহানার ওই এলাকাতে নির্বাচনটা কতটা উৎসবমুখর হয়ে পড়েছে, বা সেখানে বিএনপির প্রার্থী ভার্সেস রুমিন ফারহানা, তাদের মধ্যে আসলে কতটা প্রতিযোগিতা হচ্ছে। অন্যদিকে জামাতের 1-2জন প্রার্থী, তাদের কিছু বক্তব্য, কথাবার্তা নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু সেই শাহজাহান সাহেব বলেন কিংবা মুফতি আমির হামজা বলেন, তাদের এই যে, বা আরেকজন আছেন কি ফয়জুল্লাহ না ফয়জুল হক, বরিশালের যে কোনো একটা সিটে, তো সে বিড়িতে টান দিয়ে জান্নাতের টিকিট নিয়ে কি যেন একটা কথা বলেছে। আমির হামজাও বিভিন্ন কথাবার্তা বলেছে।
তো এদের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে নিন্দা হচ্ছে পক্ষে বিপক্ষে। ওই যে চট্টগ্রামের শাহজাহান সাহেবের কথা নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু আল্টিমেটলি তারা তাদের নির্বাচনী এলাকায় কতটা সাড়া ফেলতে পেরেছেন, ওটা আমরা কিছু জানি না। অন্যদিকে নির্বাচনের যে প্রধান যাদেরকে স্টার পলিটিশিয়ান আপনি বলতে পারেন, সেখানে চরমোনাই পীর সাহেবের যে ছোট ভাই মুফতি ফয়জুল হক নাকি, হ্যাঁ এরকমই, ছোট পীর যিনি আর কি। তো তিনি যেখানে প্রার্থী হয়েছেন, জনাব তারেক রহমান সাহেব যেখানে প্রার্থী হয়েছেন, জামাতের আমির ডক্টর শফিক যেখানে প্রার্থী হয়েছেন, এই জায়গাগুলোতে কেমন হচ্ছে নির্বাচন? আমরা তার কোনো আমেজ দেখতে পাই না। এই শহরে আমি ঘুরে বেড়াই, অহরহ ঘুরে বেড়াই। কিন্তু কোনো একটা জায়গাতেই কিন্তু নির্বাচনের ব্যাপারে যে খুব ভালো কিছু হচ্ছে, না একেবারে কোনো কিছু হচ্ছে, এটা আমরা দেখতে পাই না। আমরা বরং সব জায়গাতেই খুব রীতিবিরুদ্ধ কিছু জিনিসগুলো দেখি। আমরা দেখি জামাত বিএনপির উপর গোস্বা করেছে, এবং জামাত কেন তারেক রহমান সাহেবকে এত প্রোটোকল দেওয়া হচ্ছে, জামাতের আমিরকে এই প্রোটোকল পেতে পারেন না, এই অভিযোগগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এনসিপির যে সকল নেতৃবৃন্দ যারা এই কয়দিন আগে মানে সারা বাংলাদেশের দণ্ড এবং মুন্ডের অধিকর্তা ছিলেন, তারা এই সময়টাতে অসহায়ের মতো আকুতি জানাচ্ছে, মিনতি জানাচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তিনি এখন বলছেন যে নির্বাচন কমিশন এই কাজগুলো করছে না। তারপর বিএনপির যারা লোকজন রয়েছেন তারাও ইলেকশন কমিশনের কিছু কর্মকাণ্ডের ব্যাপারে ভীষণ রকম বিরক্ত, তবু তারা ধৈর্য ধারণ করে ইলেকশন কমিশনকে বলছেন যে বিএনপি ইলেকশন কমিশনকে বৃদ্ধাঙ্গুল দেখাবে না, সাহায্য করবে, হ্যান্ডশেক করবে। তো এরকম যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারেক রহমান সাহেবকে নিয়ে নতুন যে ভাইব, সেই ভাইবে মনে হচ্ছে যে তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর আগে অবশ্য জামাতের যে আমির ডক্টর শফিক, তাকে নিয়েও মানে একটা ভাইব তৈরি হয়েছিল যে তিনি হয়তো জামাতের আমির, বাংলাদেশের আমিরে জামাত হয়ে যাচ্ছেন। তো এই যে একটার পর একটা ভাইব, জামাতের আমির প্রধানমন্ত্রী হওয়ার আগে এনসিপির প্রধান যেটা হলো যে নাহিদ ইসলাম, তো তিনিও প্রধানমন্ত্রী হবেন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এরকম একটা ডিক্লারেশন জনাব শফিক, যে যাকে তথ্য উপদেষ্টা, তার জবান থেকে এসেছিল। তো এরকম বহুমুখী যে প্রচার, প্রোপাগান্ডা এবং একটার পর একটা দৃশ্য এসে অন্য দৃশ্যকে ভুলিয়ে দিচ্ছে, এরই মধ্যে অভিনব কিছু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। এবং সেই অভিনব ঘটনার মধ্যে যেটি দেখা যাচ্ছে সেটি হলো আমাদের দেশের নারী ভোটার এবং তরুণ ভোটার, এদের যেটাকে বলা হয় মস্তিষ্ক ধোলাই করার যে কাজটি গত 17 মাসে জামাত যেভাবে করতে পেরেছে, এভাবে অন্য কেউ করতে পারেনি। মানে আপনি জামাতের এই নির্বাচন হবে কি হবে না আমরা এখন পর্যন্ত জানি না। নির্বাচন হলে জামাত পাশ করবে কি করবে না এটাও আমরা জানি না। নির্বাচন ইঞ্জিনিয়ারিং হবে কি হবে না এটাও আমরা জানি না। কোনো কিছু জানি না। কিন্তু একটা বিষয় আমরা বুঝে গেছি যে জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগগুলো, তারা জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা নিয়ে আমরা যতই তাদেরকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করি না কেন, আমাদের মা বোনদের মধ্যে ইতিমধ্যে জামাত ঢুকে গেছে। সিনেমার নায়িকা, গায়িকা, হিজড়া, তারপরে শেষে আপনার এমনকি অন্য যে সকল শ্রেণী পেশার নারীরা রয়েছেন, যাদের কিনা আপনারা নেতিবাচক চিন্তা চেতনা করেন, গার্মেন্টস শ্রমিক, মেহনতি যে সকল নারী রয়েছেন তারা, মানে যারা প্রচুর পরিশ্রম করেন, কোনো মানে যাকে বলা হয়, যেমন গার্মেন্টসের যদি 30 লাখ মহিলা থাকেন, তো তারা সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত পরিশ্রম করেন, কিন্তু কোনো অবস্থাতেই 2 বেলা অন্ন তারা পান না। এর মধ্যে অসুখ আছে, বিসুখ আছে, কত কিছু আছে। তো এই ধরনের মানুষগুলোর ধর্ম বিশ্বাস খুব স্ট্রং থাকে। এরপর তারা গরুর মাংস খেতে চান, খাসির মাংস খেতে চান, পোলাও কোরমা খেতে চান, পারেন না। তখন তারা জান্নাতের স্বপ্ন দেখেন যে ঠিক আছে দুনিয়ার এইভাবে গেল,
জান্নাতে গিয়ে আমরা এগুলো খাবো। এরপরে তারা চিন্তা করেন যে দুনিয়াতে গার্মেন্টসের যে লোকটি চাকরি করে তার বউ হয়তো অত সুন্দর না, কিন্তু তার খুব পছন্দ সেই আমির হামজার যে পছন্দের তামিল নায়িকা রশ্মিকা মান্দানা, ওইরকম একজন সুন্দরী নারী। বা ধরুন পুরুষদের মধ্যে কারো পছন্দ উত্তম কুমার, কারো পছন্দ শাহরুখ খান, কারো পছন্দ শাকিব খান, কিন্তু তারা হয়তো তাদের স্বামী সারাদিন পরিশ্রম করে, গায়ে গন্ধ, দাঁত মাজে না, মুখ ভর্তি সেই যে করে হাড় গোড় করা, মানে খেটে খাওয়া মানুষের যে একটা অবস্থা। তো ওই নারী চিন্তা করে যে বেহেশতে গিয়ে সে একটা গেলমান পেয়ে যাবেন বা সুন্দর একটা পুরুষ পেয়ে যাবেন। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার কারণের সাথে সাথে আবার আর একটা বিষয় আছে, তাদের মধ্যে অনুশোচনা বোধে খুব প্রবল। যে আমি যে সারাদিন পরিশ্রম করে আমি তো আল্লাহর কাজ করতে পারি না, আমি তো নামাজ পড়ি না, কোরআন শরীফ পড়তে পারি না, আমার কী দশা হবে। দিন শেষে একটা চিন্তা লাগে। আমরা ছোটোবেলায় যখন এই পুলসিরাতের গল্প শুনতাম, হাসরের ময়দানের গল্প শুনতাম, কিয়ামতের গল্প শুনতাম, ভয়ে থরথর করে কাঁপতাম শৈশবে। এখন এরকম সাধারণ মানুষও কিন্তু ওয়াজ শুনে, দলে দলে গিয়ে ওয়াজ শুনে, বিভিন্ন ইসলামের কথাবার্তা শুনে শুয়ে তারাও কিন্তু ভয়ে থরথর করে কাঁপে। ঠিক তাদের কাছে জামাত যে জান্নাতের আহ্বান নিয়ে গেছে, যে জামাতকে ভোট দিলে সহজে তুমি জান্নাতে যেতে পারবে, তোমার গুনাহ মাফ হবে। আর এটাকে তারা এত চমৎকারভাবে বুঝিয়েছে যে তোমরা যদি জামাত বাদ দিয়ে কোনো বেনামাজিকে ভোট দাও, তাহলে ও যতবার নামাজ না পড়বে গুনাহ তোমার, তুমিও নামাজ পড়ো না, ও নামাজ না পড়ার কারণে ওর গুনাহটাও তোমার কাছে আসবে। তুমি তারা ভোট দিলা, ও গম চুরি করলো, ধান চুরি করলো, তারপর শেষে ও চাঁদাবাজি করলো, জেনা করলো, ব্যভিচার করলো, মদ খেলো, এসব দায় দায়িত্ব তোমার। আর জামাতের লোককে ভোট দেওয়া, দেখো জামাতের লোক কত সুন্দর ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে। ফলে ওই লোক জামাতের যিনি এমপি হবেন, তার যত ভালো কাজ, ওই ভালো কাজগুলো তোমার পকেটে আসতে থাকবে। এবং সাধারণ মানুষ এগুলো এমন গেলা গিলছে। কয়েকজন নারীর সাক্ষাৎকার দেখলাম। এক নারী দেখলাম খেটে খাওয়া মানুষ, কোনো সমুদ্র সৈকত অথবা রাস্তার পাশে কোনো ফুড কোর্ট স্পষ্ট বোঝা যাচ্ছিল না, সেখানে সে খাবার দাবার বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে। তরুণী। তো তাকে জিজ্ঞাসা করা হলো কাকে ভোট দেবেন, সে বলল যে আমি জামাতকে ভোট দেবো। কেন? যে পাপ করি, যে গুনাহ করি, সারাদিন নামাজ কালাম পড়ি না, তো জামাতের ভোট দিয়ে জান্নাতে যেতে চাই। তো একথা সে এতটা সাবলীলভাবে বলল, কোনো অভিনয় না, শেখানো কথা নয়, ওর মস্তিষ্কের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপর আর একজন ভদ্রমহিলার কথা শুনলাম, যে শোবিজের, মানে শোবিজের অনেকগুলো লোক আছে না, ছোট ছোট ইউটিউব ভিডিও করে, যেমন হিরো আলমের সাথে অনেকে নায়িকা হয়, তারপর শেষে সিনেমাতে অনেকে এক্সট্রা মেয়েগুলো নাচে, ওইরকমই একজন মডেল। হয়তো যারা সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এফডিসিতে কাজ করে বা কোনো শুটিং স্পটে কাজ করে 200, 300, 500 টাকা পায়, একটা দৃশ্যে, একটা নাচের দৃশ্যে একটু অভিনয় করে, এতেই তার সংসার চলে যায়। এবং এটা করার জন্য সে কড়া মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক লাগায় এবং যাকে বলা এলোমেলো পোশাক আশাক পরে, তার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো মানে সেক্স আপিল দেয়, সেই জিনিসগুলোকে তারা প্রদর্শন করে, সেটা নিতম্ব হোক, সেটা ব্রেস্ট হোক, এই জিনিসগুলো করেই তারপর তারা তাদের জীবিকা নির্বাহ করে। এগুলো আপনি বিভিন্ন সিনেমার এক্সট্রা দেখবেন। তো ওই যে মহিলা, মনে হলো সে ওইরকমই কোনো একটা মডেল আর কি। তো সেও বলতেছিল সে জামাতকে ভোট দেবে। কেন ভোট দেবে? তো বলে যে অনেক পাপ করেছি, এই পাপ থেকে বের হতে চাই। তো বলে যে আপনি যদি জামাতকে ভোট দেন, জামাত ক্ষমতায় আসে, তখন তো আপনাকে হিজাব পড়তে হবে। তো সে নির্বিকার চিত্রে বলতেছিল যে সেই হিজাব পরা লাগলে পরবো, আমার এই পোশাক দরকার নাই, হিজাব পরা লাগলে পরবো, তবু জামাতকে ভোট দেবো। এখন এই দুটো সাক্ষাৎকার আমি দেখেছি, আরও এরকম অসংখ্য ঘটনা ঘটছে। অন্যদিকে মির্জা আব্বাসের যে বক্তব্যগুলো, যে তার নির্বাচনী এলাকাতে প্রায় প্রতিটা বাড়িতে জামাতের মহিলারা ঢুকে যেভাবে অন্য যাকে বলা হয় দলের, বিএনপির বা নিরপেক্ষ বা সাধারণ যারা মা বোন রয়েছেন, তাদেরকে যেভাবে ধর্মের দোহাই দিয়ে জামাত তাদেরকে ডাইভার্ট করে ফেলেছে জামাতে ভোট দেওয়ার ব্যাপারে, দাঁড়িপাল্লার ব্যাপারে, এইটা দেখে ইতিহাসে প্রথমবারের মতো রীতিমতো মির্জা আব্বাসের মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ আঁতকে উঠেছেন।
এখন তিনি জামাতের নাম শুনতে পারেন না। অন্যদিকে গিয়ে দেখেন, ওই যে আমাদের টেলিভিশনের জনপ্রিয় মুখ সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, এমপি পাপিয়া, তো ওর এলাকাতে, পাপিয়ার এলাকাতে জামাতের খুব প্রাধান্য চাঁপাইনবাবগঞ্জে। এখন ওখানে জামাত যেভাবে তৎপরতা চালাচ্ছে, পাপিয়া রীতিমতো পাগল হয়ে গেছে। এ কারণে তার হাজব্যান্ড ওখানে বিএনপি মনোনয়ন পেয়েছে এবং ওখানে চাঁপাইনবাবগঞ্জ শহরে মানে বাংলাদেশের যে কয়টি জামাতের দুর্গ আছে তার মধ্যে সবচেয়ে বড় দুর্গটা হলো ওই চাঁপাইনবাবগঞ্জ পুরো জেলাতে। তো সেখানে জামাত যে কাজ করছে সেই কাজে পাপিয়া রীতিমতো পাগল হয়ে গেছে। তো এই যে যা কিছু এই যে গত 17 মাসে হচ্ছে, কিংবা এই সময়টাতে ভোটের এই অল্প কয়েকদিন আগে নিশ্চয়তা অনিশ্চয়তা যা কিছু হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের তরুণ ভোটার, বিশেষ করে নারী এবং নতুন ভোটার যারা আছেন, তাদের মনোজগতে জামাত যে জান্নাতের চাদর বিছিয়ে দিয়েছে, জান্নাতের জায়নামাজ বিছিয়ে দিয়েছে, জান্নাতি আতর যেভাবে বিতরণ করছে এবং জান্নাতের মন্ত্র যেভাবে তাদেরকে শিখিয়েছে, এটা আগামীর রাজনীতির জন্য নিঃসন্দেহে একটা নতুন সংযোজনা জামাতের জন্য, আর যন্ত্রণা হবে জামাত বিরোধী শক্তির জন্য। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।